আটা উঠ আটা দুম্বা আটা উঠ আটা দুম্বা আটা উঠ আটা দুম্বা যাইছে তোর তো অনেক বড় সমস্যা তোর কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আসে চারিপাশে ঘোরে কিন্তু একটা বাধার কারণে তুই সেই টাকাগুলা পাস না হাতে দিলরুবা খান ম্যাডাম চলে এসেছেন ম্যাডাম এই ভাইজান ওনার মেয়েকে নিয়ে বিশাল বড় একটা ঝামেলার মধ্যে আছে জি ম্যাডাম ওনার মেয়ে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে টাকা দিয়েও কিডনি কিনতে পারছে না ম্যাডাম সবই আল্লাহর ইচ্ছা আমি আমেরিকা থেকে আসার সময় 4টা কিডনি হাতে করে নিয়ে এসেছি ভাবলাম কারো না কারো কাজে লেগেই যাবে আলহামদুলিল্লাহ ছাপিজা আমাদের পোশাক দেখেও চিনতে পারছেন না আমরা কারা দেখুন আমাদের কাছে আমনের কল রেকর্ড আছে আমরা চাইলে কিন্তু সেটা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি লেট এত কথা কিসের ওনাকে থানায় নিয়ে চলো বাকি কথা থানায় হবে ম্যাডাম আপনি আপনার দরকারে আপনার বড় ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলেন বিনিময়ে আপনি সই দিয়েছিলেন আপনি তো সব সত্যি সত্যি কইতেছেন ভাই সাহেব ম্যাডাম যদি আরেকটু সময় পাইতো তাহলে আপনি কবে জন্ম নিয়েছেন আপনার দাদা কবে জন্ম নিয়েছেন আমরা আব্বা মা চৈত্য গোষ্ঠী কোন টাইমে কিবারে জন্ম নিয়েছে সব বলে দিতে আসতো ম্যাডাম এই যে আপনার সম্মান আমার কেসটি একটু দেখেন ম্যাডাম টাকা পয়সা আমার টেবিলে কেন আমি টাকাতে বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী সারান আমার চোখের সামনে থেকে টাকা সরি ম্যাডাম আমারই বলেছে ম্যাডাম হচ্ছে এমন একজন মানুষ যিনি কাজকে বেশি ভালোবাসেন টাকার প্রতি তার গুরুত্ব থাকে না এনিওয়ে এই বাড়িটা আমার চাই কি বলেন ম্যাডাম আমি এই বাড়ির মধ্যে কি এমন জিনিস পাইছেন হ্যাঁ আমার তো 2টা বাড়ি আছে অলরেডি দুটো দিয়ে কি হবে আমার আরো 4টা বাড়ি চাই আমার আরো গাড়ি চাই প্রত্যেক মডেলের গাড়ি চাই আরো ধন সম্পদ চাই একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম আপনার আমাদের একটা জেলা হওয়া উচিত পাইতে পেরেছেন এক্সকিউজ মি আপনারা এইভাবে আমার বাসার সামনে কি দেখছেন হাউ ফানি হোয়াট ইজ দিস আপনি এত বড় সাহস আপনি আমার গায়ে হাত দিচ্ছেন ওরে বাবা গায়ে হাত দিন আপনি কপালের মধ্যে মশা একটা বইছে তারপরে যে মশায় আপনার 7 কপাল খুলে দিছে আরে আপনার তো 7 কপালের ভাগ্য আমাদের ম্যাডাম আপনার বাইকটাকে পছন্দ করছে বুঝলেন আমগো ম্যাডাম কে আমি যখন যেখানে যাই যে জিনিসের উপর আমার চোখ পড়ে আর যেটা আমি পছন্দ করি তখন সেটা আমার হয়ে যায় বুঝলাম না দেশটা কি মগের মূল্য হয়ে গেল নাকি যে আপনি যেদিকে তাকান যেদিকে পছন্দ হয় সেটাই আপনার হয়ে যায় কি বলছেন না বলতে বলুন এক্সকিউজ মি ভদ্রলোক আপনাকে বলছি এই বাড়ির উপর তো আপনার লোন চলতেছে তাই না ওরে বাবা মানি বলতাম চাইছি যে আপনার এই বাড়িটা ব্যাংকের থেকে লোন উঠাই তারপরে বাড়িটা বানাইছেন না এই ওভাবে জিজ্ঞেস করো না তুমি সুন্দরভাবে জিজ্ঞেস করো যে বাড়ির কিস্তি কতগুলো বাকি আছে হ্যাঁ মানে ম্যাডাম হয়েছে কি ওই আমার বাসা তো এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি এই জন্য কয়েক মাসের কিস্তি দেওয়া হয়নি আর কি ব্যাস এই বাড়িটা এখন থেকে আমার তুহিন সুমন আজ রাতে আমি এই বাড়িতেই ঘুমাবো আচ্ছা ঠিক আছে আপনারা এই বাড়িতে থাকেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু পুরো বাড়ি দখল করে আপনারা থাকবেন না আমার আরও অন্যান্য ভাড়াটিয়া আছে আমি 4 তলায় একটা ফ্ল্যাট রেডি করেছি তো নিজে থাকার জন্য সেখানেই না হয় আপনারা 3 জন থাকেন আসলে তো আপনি বুদ্ধিমান গো ম্যাডাম যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার লোন কমে যাচ্ছে আপনার মাথা থেকে টেনশন কমে যাচ্ছে পাইতে পেরেছেন সুমন আমি এত কথা বলতে চাই না এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমার পা কিন্তু ব্যথা করছে চলো বাড়ির ভিতরে চলো আরে মিয়া আপনি তো 7 কপালের ভাগ্য ম্যাডাম যখন আপনার বাড়িটা লই লইছে আপনি টেনশন নিয়েন না ম্যাডাম যেহেতু আপনার বাড়িতে থাকতেছে আপনি কিস্তি নিয়ে কোনো টেনশন করেন না আপনি চেয়ে আছেন কোনো কিস্তি টিস্তি আপনার চাপের মধ্যে হইতে হবে না ম্যাডাম এখানে থাকা মানে আমার কিস্তি দেওয়া লাগবে না লাগবে না
ও আচ্ছা আরে ম্যাডামকে একটা পাওয়ারফুল আচ্ছা মেন পাওয়ার লই আপনার বাড়িতে আইছি। হ্যাঁ খুব ভালো, চলেন চলেন। চল। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম খালেক সাহেবের মামলাটা যেটা আমরা জিতছি আরে, উনি তো হেভি খুশি আপনার প্রতি আরে। তো আমাকে বলছে যে ম্যাডাম আল্লাহ 3 বস্তা মিষ্টি রাখছি, কিন্তু আপনার পারমিশন দ্বারা উনি দিতে পারে না। খালেক সাহেব তো খুশি হই আপনাকে 3 বস্তা মিষ্টি দিত চাই আরে। এখন শুধু আপনার অনুমতি দিলে মিষ্টিটি ফাটাই দিব। এরকম হাজার হাজার কেস আমি জিতেছি। আমি চোখের পলকে কেসের ফয়সালা করে দিই। ম্যাডাম কোর্টের রায় তো আসে অনেক পরে, আপনার রায় হয় অনেক আগে। ম্যাডাম মক্কেল চলে এসেছে। ম্যাডাম আমার কাছে এত পরিমাণের মামলা আছে, মক্কেলটা তো মনে করেন আপনার ছাড়া কিছু বোঝে না। তাছাড়া আপনি এত বড় বড় কেস, আপনি কোনো কেস হারানো চিচ্ছেন। এখন আপনি জানেন যে সরি এক্সকিউজ মি, আপনি অনুমতি ছাড়া ঢুকলেন। আপনি কে? আপনি কাকে চান? হ্যাঁ কি ব্যাপার, আপনার কথা না বাচ্চা না টুট করে ঢুকিয়ে গেছেন। আহা, উনি নিশ্চয়ই কোনো দরকারে আমার চেম্বারে এসেছে, ওনাকে বলতে দাও। আরে ভাইয়া আপনি ভয় পাইেন না, আপনি ম্যাডামের সামনে যা বলার বলি পেলেন না। ভাইজান আপনি কথা বলেন, সরি আপনি কথা বলেন। আপনার মনের মধ্যে কি সমস্যা সেটা মন থেকে খুলে বলেন। আমাদের ম্যাডাম হচ্ছে দয়ার সাগর, আপনি কথা বলেন। ম্যাডাম হয়েছে কি, জমি নিয়ে আমার ভাই আর মামার সাথে মামলা। থামুন, আমি সব বুঝে গেছি, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। প্রথমে আপনার শরিকের জমি আপনার মামা কিনে, তারপর আপনার মামার জমি আপনার বড় ভাই লিখে নেয়। এটাই তো ঘটনা। আচ্ছা অবাক হওয়ার মতন কিচ্ছু নাই এখানে। ম্যাডাম আপনার ব্যাপারে অনেক তথ্য জানে, সব দিতে পারবে। কি আপনার তো বিশ্বাস হচ্ছে না তাই না? ম্যাডাম আসল ঘটনা বলুন তো, কিভাবে সে বিপদে পড়েছে, ঘটনাটা একটু খুলে বলুন। আপনি আপনার দরকারে আপনার বড় ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলেন, বিনিময়ে আপনি সই দিয়েছিলেন। জি ম্যাডাম জি। আর কিছু বলতে হবে? আপনি তো সব সত্যি সত্যি কইতেছেন। ভাই সাহেব ম্যাডাম যদি আরেকটু সময় পাইতো, তাহলে আপনি কবে জন্ম নিয়েছেন, আপনার দাদা কবে জন্ম নিয়েছেন, আপনার আব্বা মা 14 গোষ্ঠী কোন টাইমে কিবারে জন্ম নিয়েছে সব বলে দিতে আসতো। ভাইজান আসলে হয়েছে কি, ম্যাডাম যার চোখে চোখ রাখবে সে সবকিছু বলে দিতে পারে, বুঝতে পারছেন? থামো, এত কথা বলার দরকার নেই। এত কথা বলে আমি কেস নেই না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমার জমির ঝামেলাটা আপনি একটু মিটাইয়ে দেন, আমি সব কাগজপত্র আপনার দিতেছি। আপনার কাগজপত্র লাগবে না, আপনি আমার পিএসের সাথে কথা বলুন, ওরাই বলে দেবে কিভাবে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম এই যে আপনার সম্মান, আমার কেসটি একটু দেখেন ম্যাডাম। আমার সামনে টাকা পয়সা আমার টেবিলে কেন? আমি টাকাতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। সরেন আমার চোখের সামনে থেকে টাকা। সরি ম্যাডাম, আমারই বলেছে। আসলে টাকাটা আমার কাছে দিলে আমি ডরে রাখি দিতাম, আর টাকাটা আপনি আমার দেখবেন। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কিছু মনে করবেন না। ম্যাডাম হচ্ছে এমন একজন মানুষ যিনি কাজকে বেশি ভালোবাসেন, টাকার প্রতি তার গুরুত্ব থাকে না। ম্যাডাম জানেন কাজ করলে টাকা আসবে, আর সেই জন্য তিনি কাজকে বেশি গুরুত্ব দেন, তাই না ম্যাডাম? আমি শান্তি পেলাম ম্যাডাম, আমার কাজটা ম্যাডাম আপনি শুরু করেন। ঠিক আছে, আপনি কালকে আসুন। ওহো ম্যাডাম, কালকে আসলে তো ওই তো নয়, কালকে তো আপনার কোর্টে অনেক বড় ঝামেলা আছে। মিজাল মিয়ার যে ফাইলটা, ওটা তো কালকের মধ্যে ক্লোজ করে দিতে হইব। আপনি সময় ভাবেন তো নাই, সারাটা দিন তো আপনার কোর্টের মধ্যে চলে যাইব। কালকে আপনাকে কোর্টের তো বাড়িতে আপনার সন্দেহ হয়ে যাইব। আসলে হয়েছে কি ম্যাডাম আপনি যদি পরশু ওনাকে আসতে বলেন, তাও কিন্তু আপনি কথা বলতে পারবেন না বা দেখা করতে পারবেন না, কারণ ওই দিন আমাদের ওপেন মাঠে কাজ আছে। ওই মোতালেব মিয়ার জমি তার হাতে ফেরত দেবেন। আচ্ছা ঠিক আছে, ওনার ফোন নাম্বারটা তোমরা রেখে দাও, পরে কল দিও। নাম্বারটা দিবে? আচ্ছা ঠিক আছে, নেন নাম্বারটা নেন। 01922 0523। ঠিক আছে, আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম।
আমরা তাহলে লাস্টটা তো ট্রিটমেন্ট করে ফেলছি। মামুর পুরা বেশি কথা বলে টাকাটা কই দেখি তো ম্যাডাম, যেভাবে টাকা আসতেছে খালি খাবো আর খাবো। লাখ কামাই পেয়েছি ম্যাডাম, এখন আমরা চাইনিজ খাবো। ম্যাডাম গ্রাম আছে টাকা, টাকার একটা গন্ধই আলাদা। কোনটাই ধরতেছে না, এই শুয়ার ঘটকালি মারাচ্ছে। কি ব্যাপার, আপনারা কারা? আমাদের পোশাক দেখেও চিনতে পারছেন না আমরা কারা? আপনি কি রায়হান খন্দকার? ইয়েস, আই এম রায়হান খন্দকার। কেন বলুন তো? ও, নিজের নামটা মনে আছে তাহলে? ছেলের বিয়েতে যৌতুকের টাকা নিচ্ছেন সেটা বুঝতে পারছেন না? কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আমার ছেলের আমি বিয়ে দেব, যৌতুক নিব কি নিব না সেটা আমার পার্সোনাল ব্যাপার। আপনারা জানেন কিভাবে? আমরা কিসের উল্টাপাল্টা কথা বলতেছি? হ্যাঁ, আমরা যেটা সত্যি সেটাই বলতেছি। আমি যদি বলি আপনার সম্পর্কে আমাদের অনেক কিছু জানা আছে, আপনি কি ধরনের মানুষ সেটা আমরা জানি। এই যেমন ধরেন আপনার মধ্যে কত লোভ, আপনি একজন লোভী মানুষ পাইতে পেরেছেন, সরি মানে বুঝতে পেরেছেন? আমি লোভী প্রকৃতির মানুষ মানে কি বলতে চাচ্ছেন আপনি? বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাচ্ছি আপনার ছেলের বিয়েতে আপনি মোটা অঙ্কের টাকা দাবি করেননি, আর সেই জন্য আপনি দিনের পর দিন ঘটককে বারবার ফোন করেননি মেয়ের বাবাকে এই কথাগুলো বলার জন্য। না না না, সব মিথ্যে কথা। কে বলেছে এগুলো আপনাদের? আমার কি অর্থ সম্পদ টাকা পয়সার কম আছে, কমতি আছে যে আমি আমার ছেলের বিয়েতে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নিব? এক্সকিউজ মি, আমরা পুরো কথাটা মিথ্যা বলতেছি। আমরা কেউ মিথ্যা কথা বলতাম এখানে আসি না। আপনি কি কি করছেন না করছেন পুরো রেকর্ড আছে। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি মেয়ের বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করেননি? হাতে কানে গলায় 5 ভরি স্বর্ণ দাবি করেননি? আপনি এই কথাও বলছেন, শুধু না ফুদি আপনি হতে বড় এই বাড়িতে লই আইবেন। সবকিছু ঠিকঠাক থাকলে ঘটককে দিবেন আপনি 50,000 টাকা। কি চোখ কপালে উঠে গেল? আমরা যা যা বলছি বলুন সব মিথ্যে বলছি? দেখুন, আমাদের কাছে আপনার কল রেকর্ড আছে। আমরা চাইলে কিন্তু সেটা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি। না 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 না, আপনাদের কোনো কিছু করার দরকার নেই। আপনারা খামাখা কেন করতে যাবেন? যা করার আমিই করতেছি। আপনারা দুজন একটু আমার সাথে সাইডে আসুন। না, কোনো সাইডে যাওয়া চলবে না, যা বলার এখানেই বলুন। আর শুনুন, যৌতুক নেয়া আর যৌতুক দেয়া সমান অপরাধ, আর সেই অপরাধে আপনাকে জেলে যেতে হবে। স্যার, আপনি একটু শান্ত হন, দেখি না উনি কি করে। আমাদের স্যার খুব রাগী মানুষ, এই জন্য এখনো মাঠে টিকে আছেন। 1 নম্বর অফিসার। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি দেখেই বুঝতে পারতেছি উনি ভীষণ ডেঞ্জারাস। এই আপনারা একটা ব্যবস্থা করুন যেন এইসব ব্যাপারে আমার কোনো ঝামেলা পোহাতে না হয়, সেই আর কি, প্লিজ। কি বলেন না বলেন, ঠিক মানে কি বলতাম, ব্যবস্থা আমরা কি করবো? ব্যবস্থা তো হয়েছে গিয়ে আপনার হাতে। হ্যাঁ, আপনার হাতে। শোনেন, আপনি 2 লক্ষ টাকার ব্যবস্থা করেন, তারপর বিষয়টা কিভাবে ধামাচাপা দিতে হয় আমরা স্যারকে অনুরোধ করব, মিট হয়ে যাবে। 2 লাখ টাকা? এত টাকা তো আমি দিতে পারবো না। ঠিক আছে, যৌতুক নেওয়ার দায় আমার নামে মামলা হোক, আমরা থানায় লই যাই, তারপরে রিমান্ডে দিলে তারপর সব কথা দর করে বাই করে দেবো। শোনেন, এই এলাকায় কিন্তু আপনার একটা মান সম্মান আছে। এখন আপনার নামে যদি এরকম মামলা হয় আপনার কিন্তু মান সম্মান থাকবে না। এখন আপনিই বলেন, আপনার কাছে কি টাকা বেশি না মান সম্মান বেশি? না না, ঠিক আছে, ঠিকই বলেছেন। এখন তো 2 লাখ টাকা দিতে পারবো না, আমি 1 লাখ ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা একটু ব্যবস্থা করেন যেন আমার মান সম্মান না যায়। এলাকায় তো একটা আছে। আরে এত কথা কিসের? ওনাকে থানায় নিয়ে চলো, বাকি কথা থানায় হবে।
আপনারা একটু দাঁড়ান, আমি একটু ভিতর থেকে আসি। হ্যাঁ, প্লিজ প্লিজ। জি ম্যাডাম। আপনার কোনো অসুবিধা নেই। বিয়ের দিনে প্রশাসনে কিছু লোক থাকবে যাতে আপনার কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, চলো। সর্বনাশের মাথায় বাড়ি। 5 লাখ টাকা যৌতুক ছিলাম, 1 লাখ টাকা এখনই গেল, না জানি আবারও কত চাই। ঘটকের বাচ্চা ঘটক সর্বনাশটা এই করছে। আরে আমি তো অনেক জায়গায় চেষ্টা করলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। তুই একটু দেখ না, ভালোভাবে চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, দেখ। ভাইজান, আপনাকে দেখি মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত। আপনি কোনো ঝামেলায় পড়েছেন না? আপনি কোনো ঝামেলায় পড়েছেন নাকি? হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমি অনেক বড় ঝামেলায় আছি। ভাইজান, আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি ধরনের ঝামেলায় পড়ছেন যদি আমাদেরকে একটু বলতেন। আরে অনেককেই তো বললাম, কেউ কোনো ব্যবস্থা করতে পারলো না, আর আপনাদেরকে বলে কি হবে? ভাইজান, আপনি একটা কথা হয়তো ভুলে গিয়েছেন, কখন কার দ্বারা কি উপকার হবে এটা কেউ বলতে পারবেন না, সবই উপরওয়ালার খেলা। জি জি। আসলে আমার একমাত্র মেয়েকে আমি বাঁচাতে পারছি না। ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, টাকার বিনিময়েও কিডনি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ভাইয়া, আপনার মেয়েকে কোনো ভালো ডাক্তার দেখাইছেন কোনো? হ্যাঁ দেখিয়েছি, ডক্টর হৃদয় জাহান। উনি অনেক ট্রাই করেছে কিন্তু ব্যবস্থা করতে পারেনি। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাদের ডাক্তার আপার সাথে দেখা করতে পারেন বা কথা বলতে পারেন। আপনাদের ম্যাডামের সাথে কথা বলবো, কিন্তু উনি কোথায় আছেন, কি নাম ওনার? কি বলছেন ভাইয়া? ও মাই গড, আপনি আমাদের ডাক্তার ম্যাডামের নাম জানেন না? উনি তো বিশ্ববিখ্যাত। ওনার নাম জানে না এমন কোনো ব্যক্তি আসেনি, এমন কোনো পশু পাখি আসেনি। আপনি ওনাকে চিনেন না? উনি অনেক বড় মাপের ডাক্তার। ওনার নাম হচ্ছে দিলরুবা খান। মাহমুদ, আসলে ভাইজান আপনাকে কিভাবে বোঝাবো, উনি আমেরিকাতে 4 বার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এরপরে নেপালে গিয়েছেন, উগান্ডায় 6 মাস ছিলেন, সর্বশেষ ইন্ডিয়াতে গিয়েছেন। নাম হচ্ছে ডাক্তার দিলরুবা খান ম্যাডাম। হ্যাঁ। কই না তো, এই নামের কোনো ডাক্তারের নাম তো আমি শুনিনি। ও মাই গড ভাইয়া, আপনাকে কিভাবে বোঝাবো, আমরা নিজেরাই এখন অসুস্থ হয়ে পড়ছি। উনি আজকেই আমেরিকা থেকে উড়াল দিয়ে বাংলাদেশে ল্যান্ড করেছেন। জি জি জি, উনি আমেরিকায় এতিম বাচ্চাদেরকে চিকিৎসা করতো কিডনির। ভাইয়া, উনি আমেরিকার অনেক বড় মাপের ডাক্তার। যখন শুনছে যে বাংলাদেশে কোনো বড় মাপের ডাক্তার নাই, এই ধরনের চিকিৎসা করতে পারে না, তাই উনি দেশের টানে মাটির টানে আমেরিকায় থাকতে পারেননি। সারাক্ষণ ভেবেছেন কবে দেশে যাব, সাধারণ মানুষের চিকিৎসা করব। এই যে আমাদের ম্যাডাম দিলরুবা খান ম্যাডাম চলে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়া, আমাকে দাস না? ও, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ ম্যাডাম? আই এম ফাইন, ভেরি ফাইন। মাই চেম্বার ইজ রেডি। কি ম্যাডাম, চেম্বার সব কিছু রেডি আছে। আপনি শুধু যাবেন, বসবেন। কিন্তু ম্যাডাম, এই ভাইজান ওনার মেয়েকে নিয়ে বিশাল বড় একটা ঝামেলার মধ্যে আছে। জি ম্যাডাম, ওনার মেয়ে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, টাকা দিয়েও কিডনি কিনতে পারছেন না ম্যাডাম। সবই আল্লাহর ইচ্ছা। আমি আমেরিকা থেকে আসার সময় 4টা কিডনি হাতে করে নিয়ে এসেছি। ভাবলাম কারো না কারো কাজে লেগেই যাবে। আলহামদুলিল্লাহ। ছাবিজা, কি বলছেন ম্যাডাম, আপনার কাছে কিডনি আছে? ম্যাডাম, যত টাকা লাগে আমি আপনাকে দিব, আপনি সেটা নিয়ে ভাববেন না। আপনি আমার মেয়েকে বাঁচান। শুনুন, টাকার গরম আমাকে দেখাবেন না। আপনি বললেন আমার যত টাকা লাগে টাকা দেবেন, মানে আমি কি আপনার কাছে টাকা চেয়েছি? হ্যাঁ মিয়া,
আপনি কি ধরনের কথাবার্তা বলতেছেন উল্টা পুল্টা? হ্যাঁ, আপনি কার সামনে কি বলতেছেন আপনি একবার চিন্তা করে চাইছেন? আপনি জানেন আমাদের ম্যাডাম টাকার জন্য চিকিৎসা করেন না, উনি মানব সেবার জন্য চিকিৎসা করেন, এটা আপনি হয়তো জানেন না। ইউ আর রাইট। সরি ম্যাডাম, আসলে আমি বুঝতে পারিনি। আপনারা আমাকে বলুন আমার কি করতে হবে, আপনারা যা বলবেন আমি তাই করব। শুনুন, টাকার গরম আর কখনো আমার সাথে দেখাবেন না। তুহিন, ওনার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে ক্যাশ কাউন্টারে জমা করে দাও, তারপর সেই স্লিপ নিয়ে তুমি আমার চেম্বারে এসো। জি আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আমি এখনই টাকা দিয়ে দিচ্ছি। ম্যাডাম তাহলে আমি ক্যাশ কাউন্টারে জমা দিয়ে আসি। সুমন, তুমি আমার সাথে এসো, আমি রাউন্ডে যাব, রুগীগুলোকে দেখব, তারপরে চেম্বারে বসবো। ভাইয়া আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়ের চিকিৎসা হয়ে যাবে। আপনি এখন লিফটের 4-এ গিয়ে 420 নম্বর রুমে বসবেন। ম্যাডাম একটু রুগীদের সাথে সাক্ষাৎ করছেন, এরপরে আপনার সাথে কথা বলবেন। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বসছি। জি। জবের ব্যাপার তো, টাকা টাকা, রুগী দেখে আসি। আটা উঠ আটা দুম্বা, আটা উঠ আটা দুম্বা, আটা উঠ আটা দুম্বা। তোর তো অনেক বড় সমস্যা, তোর কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আসে, চারিপাশে ঘোরে, কিন্তু একটা বাধার কারণে তুই সেই টাকাগুলা পাস না হাতে। বলেন কি আমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসতে চায়, কিন্তু কেন আসতে চায় না সেটা বলেন। ইয়ালাই তো বলি তোর মাথা মোটা বুদ্ধি কম। মামুর মোটা সবকিছু শুনে, সবকিছু বুঝে, কিন্তু গুছিয়ে বলতে পারে না। তুই যখন রাস্তা দিয়া চলস, সুন্দর একটা বড় গাড়ি দেখলে তুই ভাবস এই গাড়িটা যদি আমার থাকতো। একটা 5তলা বাড়ির সামনে দিয়ে যাস, সুন্দর একটা বাড়ি দেখলেই মনে হয় তোর এই বাড়ির মালিক যদি আমি হইতে পারতাম। কি ঠিক কিনা এসব চিন্তা করস? কিন্তু তুই রাতে যখন ঘুমাতে যাস, এইসব চিন্তা করতে করতে 2-3 ঘন্টা চলে যায়, তোর ঘুম আসে না। তুই খালি চিন্তা করস কবে তুই টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তির সবকিছুর মালিক যদি তুই হতি। ঠিক কিনা বল? আপনি একদম ঠিক কথা কইছেন, কিন্তু আপনি এত কিছু জানেন কেমনে? ইয়ালাই তো বলছি রে বাবা, তোর মাথা মোটা বুদ্ধি কম। বুদ্ধি বাড়াইতে হইব, সহজে কোনো কিছু বুঝতে চাস না। মামুর মোটা কি আনছান কথা বলছে বে? তুই কার কাছে এসেছিস, কার সামনে হাত পেতেছিস, সেই ধারণা কি তোর আছে বে? কখন তুই বড় লোক হবি, কখন গাড়ি পাবি, সবকিছু জানতে পারবি, সবকিছু ম্যাডাম বলবে কো। এই তুই কি লাখ লাখ কোটি কোটি টাকা আর অনেক ধন সম্পদের মালিক হতে চাস? আমি যেন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইতে পারি, আমার যেন কোনো টাকা পয়সার অভাব না থাকে, আপনি সেই ব্যবস্থা কইরা দেন। আরে বাবা রে, খালি হাতে কারো কাছে কিছু চাইলে পাওয়া যায়? আটটা বলতে হইব। মামুর মোটা কিছু নিতে হলে কিছু দিতে হয়, গিভ অ্যান্ড টেকেন, বুঝছস তাই? আমি কি করলে অনেক কোটি কোটি টাকার মালিক হইতে পারবো আপনি বলেন, আমি সেটাই করব। পরে আমার চোখের সামনে থেকে সারা, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমার মাথায় রক্ত উঠে যেতেছে। ওকে যেতে বল। আরে ও তো তাড়াতাড়ি যা, বাড়িতে যা, 30,000 টাকা লই চলে যায়। এ মামুর মোটা 1 মিনিট দেরি করবি না বে, লেট করলে সবকিছু হারাবি, লাখ লাখ কোটি টাকা হারাবি, বাড়ি যাবি, টাকা নিয়ে আসবি, যা। হ্যাঁ, আমি পাগল নাকি? আমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হমু, বড় বড় গাড়ি হইব, বাড়ি হইব, বাহ, আমি এটা মিস করব? কখনো না। আমি যামু আর আমু। যা, তাড়াতাড়ি যা। আমার মাথা গরম হয়ে যাইতেছে, মাথার ভিতরে ঝিমঝিম করতেছে, রক্ত টকবক করতেছে। এখন আমার ধ্যানে বসার সময়, আমি ধ্যান করব। আরে আমার চোখের সামনে থেকে যাইতে বল। ওরে বাবা তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাই, 30,000 টাকা আমি মামুর মোটা লেট করবি না বে, যাবি, টাকা নিবি, চলে আসবি, লক্ষ লক্ষ কোটি টাকা হাত ছাড়াবে বে। আউট আউট আউট। পাগল নাকি? আমি যাবো আর আমু, টাকা তো আমি বাইরে চাইছি। ধ্যান।
দুম্বা মাল চলে গেছে? ম্যাডাম এখন রিল্যাক্স নেই, হ্যাঁ। একটা বিড়ি খাই গেলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি খালিশপুর বাজারের পাশে একটি বট গাছের সামনে। এখানে 3 জন ব্যক্তিকে পাবলিক উদুম পিটিয়েছে, কারণ পাবলিকের ভাষ্য মতে এই 3 জন চিটার, বাটপারি এবং চাপাবাজি করে ধরা পড়েছে। এখন আপনারা কেউ মাইরান না, উত্তেজিত হয়েন না, আপনারা একটু শান্ত হন। আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, আমরা এই ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। আরে এরই তো আমার ছেলের বিয়ের সময় বাটপারি করে টাকা নিয়েছিল। পরে না জানতে পারলাম এরা তো আসল পুলিশ না, নকল পুলিশ। ধরা পড়েছে। আমাকে তো এক্ষুনি যেতে হবে। হাই হাই, এই 3 জন সেই চাপাবাজ না, যারা আমার বাড়ির 7 তলায় আসিল? ওরা বাটপারি করে আমার কাছ থেকে কিছু টাকাও নিছে। আরে ওই সেই মহিলাটা না, যে উকিল সাহেব আমার কাছ থেকে জমির ব্যাপারে 1 লাখ টাকা নিছে? এটা ধরা খাইছে। আমার তো ওই জায়গায় এখন যাইতে হইব, তাড়াতাড়ি যাই আমি। আমার মেয়ের কিডনির কথা বলে আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে শহর ছেড়ে পালিয়েছে। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আইন তো আইনের ব্যবস্থা নিবেনি, কিন্তু এখন আমরা এই 3 জনের মুখ থেকে শুনবো কেন তারা এই খারাপ পথটা বেছে নিয়েছেন। ভাইয়া 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 সাংবাদিক সাহেব কি বলে শুনেন ভাইয়া। এখন চুপ করে আছেন কে? কথা কোন? আপনি বলেছেন আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হব। আপনি বলেন নাই বিনিময়ে বাড়ি থেকে 30,000 টাকাই না দিতে হবে? বলছেন, বলেন নাই? কথা কোন নাকে? ওরা কিছুই বলবে না। ওদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। শুধু তাই নয়, এই মহিলা একটা চাপাবাজ। এই চাপাবাজ মহিলার কত বড় সাহস আমার মতো খন্দকার রায়হান চৌধুরীর সাথেও বাটপারি করেছে। আমি গ্রামের একজন সহজ সরল মানুষ, আমার সাথে একটা বড় ধরনের জালিয়াতি করছে। ওরা 3 জন বাটপার চিটার আমার বাড়িতে 3 মাস থাকছে চিটারি করে। বলেন কি? আপনার বাড়িতে 3 মাস ছিল, কিন্তু কিভাবে? আর বলেন না, হঠাৎ একদিন আমার বাড়ির সামনে যে হাজির, বলে এই বাড়ি নাকি তাদের দরকার। আমি যখন যেখানে যাই, যে জিনিসের উপর আমার চোখ পড়ে আর যেটা আমি পছন্দ করি, তখন সেটা আমার হয়ে যায়। বুঝলাম না, দেশটা কি মগের মূল্য হয়ে গেল নাকি, যে আপনি যেদিকে তাকান, যেদিকে পছন্দ হয় সেটাই আপনার হয়ে যায়? কি বলছেন না বলতে বলুন। এক্সকিউজ মি ভদ্রলোক, আপনাকে বলছি এই বাড়ির উপর তো আপনার লোন চলতেছে, তাই না? ওরে বাবা, মানি বলতাম চাইছি যে আপনার এই বাড়িটা ব্যাংকের থেকে লোন উঠাই তারপরে বাড়িটা বানাইছেন না? এই, ওভাবে জিজ্ঞেস করো না, তুমি সুন্দরভাবে জিজ্ঞেস করো যে বাড়ির কিস্তি কতগুলো বাকি আছে। হ্যাঁ মানে ম্যাডাম, হয়েছে কি, ওই আমার বাসা তো এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, এই জন্য কয়েক মাসের কিস্তি দেওয়া হয়নি আর কি। ব্যাস, এই বাড়িটা এখন থেকে আমার। তুহিন, সুমন, আজ রাতে আমি এই বাড়িতেই ঘুমাবো। ও আচ্ছা, তাহলে এইভাবে আপনার বাড়িতে 3 মাস ছিল। আচ্ছা, আপনার সাথে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো। আর বললেন না, আমার জমির ব্যাপারে আমি ওনাদের কাছে গেছিলাম। ওনারা উকিল সাহেব বড় একটা চেম্বার খুলে বইছিল। আমি 1 লাখ টাকা দিছি আমার জমির কেসের জন্য। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমার জমির ঝামেলাটা আপনি একটু মিটাই দেন, আমি সব কাগজপত্র আপনার দিতেছি। আপনার কাগজপত্র লাগবে না, আপনি আমার পিএসের সাথে কথা বলুন, ওরাই বলে দেবে কিভাবে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, এই যে আপনার সম্মান, আমার কেসটা একটু দেখেন ম্যাডাম। আমার সামনে টাকা টাকা পয়সা আমার টেবিলে কেন? আমি টাকাতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। সারান আমার চোখের সামনে থেকে টাকা। সরি ম্যাডাম, আমারই ভুল হয়েছে। আসলে টাকাটা আমার কাছে দিলে আমি ডরে রাখি দিতাম, আর টাকাটা আপনি আমার দেখবেন। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কিছু মনে করবেন না। ম্যাডাম হচ্ছে এমন একজন মানুষ
যিনি কাজকে বেশি ভালোবাসেন, টাকার প্রতি তার গুরুত্ব থাকে না। ম্যাডাম জানেন কাজ করলে টাকা আসবে, আর সেই জন্য তিনি কাজকে বেশি গুরুত্ব দেন, তাই না ম্যাডাম? তারপর ওই জায়গায় যায় দেখি ওনারও নাই, ওনাদের অফিসও নাই। আচ্ছা বলুন তো আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছিল? কি আর বলবো, কত বড় চাপাবাজ এই মহিলা। এরাই তিনজন আমার ছেলের বিয়ের সময় পুলিশের ড্রেস পরে হাজির, আমার সাথে বাটপারি করে। আমাদের পোশাক দেখেও চিনতে পারছেন না আমরা কারা? দেখুন, আমাদের কাছে আমনের কল রেকর্ড আছে। আমরা চাইলে কিন্তু সেটা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি। আরে এত কথা কিসের? ওনাকে থানায় নিয়ে চলো, বাকি কথা থানায় হবে। আপনারা একটু দাঁড়ান, আমি একটু ভিতর থেকে আসি। হ্যাঁ প্লিজ প্লিজ। জি ম্যাডাম। আপনার কোনো অসুবিধা নেই, বিয়ের দিনে প্রশাসনে কিছু লোক থাকবে যাতে আপনার কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? চলো। দর্শক দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অনেক ঘটনা উদ্ঘাটন হচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আরো ঘটনা তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আচ্ছা আমরা তো ওনাদের তিনজনের মুখ থেকে অনেক কথাই শুনলাম, এখন আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আপনি একটু খুলে বলুন, আমাদের সবার সামনে দর্শক জানতে চায়, শুনতে চায়, বুঝতে চায়। আমি আর কি বলবো, আমার মন চাচ্ছে এদের তিনজনকে আমি নিজ হাতে মেরে ফেলি। না 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 না, এই কাজ করাই যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। আপনি শুধু বলুন আপনার সাথে কি ধরনের ঘটনা ঘটেছে, ক্লিয়ারলি বলেন, সবাইকে বলেন, সবাই জানতে চায়, সবাই শুনতে চায়। আমার একমাত্র মেয়ে হসপিটালে ভর্তি ছিল। ম্যাডাম, এই ভাইজান ওনার মেয়েকে নিয়ে বিশাল বড় একটা ঝামেলার মধ্যে আছে। জি ম্যাডাম, ওনার মেয়ে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, টাকা দিয়েও কিডনি কিনতে পারছে না ম্যাডাম। সবই আল্লাহর ইচ্ছা। আমি আমেরিকা থেকে আসার সময় 4টা কিডনি হাতে করে নিয়ে এসেছি, ভাবলাম কারো না কারো কাজে লেগেই যাবে। আলহামদুলিল্লাহ। ছাপিজা, কি বলছেন ম্যাডাম? আপনার কাছে কিডনি আছে? ম্যাডাম যত টাকা লাগে আমি আপনাকে দিব, আপনি সেটা নিয়ে ভাববেন না, আপনি আমার মেয়েকে বাঁচান। শুনুন, টাকার গরম আমাকে দেখাবেন না। আমি কি আপনার কাছে টাকা চেয়েছি? হ্যাঁ মিয়া, আপনি কি ধরনের কথাবার্তা বলতেছেন উল্টা পুল্টা? হ্যাঁ, আপনি কার সামনে কি বলতেছেন আপনি একবার চিন্তা করে চাইছেন? আপনি জানেন আমাদের ম্যাডাম টাকার জন্য চিকিৎসা করেন না, উনি মানব সেবার জন্য চিকিৎসা করেন, এটা আপনি হয়তো জানেন না। ইউ আর রাইট। সরি ম্যাডাম, আসলে আমি বুঝতে পারিনি। আপনারা আমাকে বলুন আমার কি করতে হবে, আপনারা যা বলবেন আমি তাই করব। তুহিন, ওনার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে ক্যাশ কাউন্টারে জমা করে দাও, তারপর সেই স্লিপ নিয়ে তুমি আমার চেম্বারে এসো। জি আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখনই টাকা দিয়ে দিচ্ছি। ম্যাডাম, তাহলে আমি ক্যাশ কাউন্টারে জমা দিয়ে আসি। দর্শক একে একে আমরা সবার কথাই শুনলাম, আর ঘটনাস্থলে মাসুদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা জানতেই পেরেছি। আচ্ছা, চাপাবাজ রানী মানে চাপা দিয়ে রাজত্ব জয় করা মহারানী, আপনি এই যে পেশাটা বেছে নিলেন, এটা কেন বেছে নিলেন সেটা দর্শক জানতে চায়। আপনি বলুন, চুপ থাকবেন না, নীরব থাকবেন না, আপনি বলুন এই সমাজের মানুষের সাথে আপনি বেঈমানি করলেন কেন, তাদের ঠকালেন কেন? রানীমাতা, আপনি সবকিছু খোলাসা করে বলে ফেলেন। চুপ কর, আজ কিছু বলার সময় এসেছে। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু কেন করেছি? যাদের সাথে আমি চিটারি করেছি, বাটপারি করেছি, চাপাবাজি করেছি, তাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কারণ ছিল, এই জন্য আমি এসব করতে বাধ্য হয়েছি। প্রিয় দর্শক, আপনারা শুনতেই পেলেন যে চাপাবাজ রানী নিজের মুখ থেকেই বললেন যে উনি যাদেরকে ঠকিয়েছেন তাদের ঠকানোর পিছনে একটা কারণ অবশ্যই আছে, সেই কারণটা আমরা এখন ওনার কাছ থেকে শুনতে চাই। আপনি বলুন কারণটা কি? হ্যাঁ বলবো, আজ সব বলবো, একে একে সব বলবো, কোনো কথাই আজ গোপন রাখবো না। এই যে মঈন সাহেবকে দেখছেন না, উনি একটা বিরাট বড় বিল্ডিং এর মালিক, কিন্তু
উনি কি কোনোদিন লোন দিয়েছিলেন? উনি বাটপারি করে বাড়ি বানিয়েছেন, ঘুষ খেয়েছেন, কি না করেন নাই। দর্শক, চমৎকার মুহূর্তে কিন্তু আমরা আছি এখন। একে একে সব ঘটনা উদ্ঘাটন হচ্ছে। আপনি তারপর কি হলো বলুন। এই যে মতিন সাহেব, উনি নাকি একটা সহজ সরল মানুষ। ওনার মা যখন অসুস্থ হয়, তিনি তার অসুস্থ মার সই নিয়ে শরিকের জমি নিজের নামে করে নিয়েছেন। পরবর্তীতে তার শরিকেরা আপিল করে সেই জমি তাদের নামে করিয়ে নেয়। এই যে রায়হান সাহেব, তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য গরিব অসহায় গফুর সাহেবের কাছ থেকে 5 লক্ষ টাকা যৌতুক চেয়েছিল। একবার ভাবুন তো, একটা অসহায় বাবা, গরিব বাবা একটা মেয়েকে লালন পালন করে বড় করে, এই মেয়েটাকে লালন পালন করতে যে তার বাবার কত কষ্ট হয়েছে, কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। একবারও চিন্তা করেছে? একবারও ভেবে দেখেছে সে কোথা থেকে পাবে 5 লক্ষ টাকা? এই মেয়েটা কি গরু যে গরুর দামে নিলামে উঠেছে? এই সমাজের মানুষ সবাই হয়তো জানে যৌতুক দেয়া এবং নেয়া সমান অপরাধ। প্রিয় দর্শক, চাপাবাজির রানী কিন্তু একটা চমৎকার পয়েন্ট ধরেছেন। যৌতুক দেয়া এবং নেয়া সমান অপরাধ। এই যে রায়হান সাহেব যাকে দেখছেন ভদ্রলোক, কিন্তু এই ভদ্রলোকের পিছনে একটা পিশাচ লুকিয়ে আছে। এই ভদ্রলোক কিন্তু যৌতুক নিয়েছেন, এই ভদ্রলোক যৌতুক নিয়ে বিয়ে দিয়েছেন। তাকে আপনারা কি বলতে চান আপনারা কমেন্টস করে বলুন। আপনি তারপর বলুন। সেই কষ্টটা বুঝতে পারেনি এই রায়হান সাহেব, তাই তার সাথে এই রকম ব্যবহার করতে আমি বাধ্য হয়েছি। সবই ঠিক আছে, এগুলো না হয় আমরা জানলাম, বুঝলাম, শুনলাম, কিন্তু একজন মৃত্যু পথযাত্রী একটা মেয়ে, তার বাবার কাছ থেকে আপনি কিভাবে টাকা নিলেন, কিভাবে তার সাথে জালিয়াতি করলেন, আপনাকে বলতেই হবে। বলুন আপনি। এই সমাজে কিছু মানুষ আছে যারা সময়ের সৎ ব্যবহার করে, আর এই যে দাঁড়িয়ে আছে এই মুরাদ সাহেব, উনি হলো তার মধ্যে একজন মানুষ। যখন জিনিসপত্রের দাম কম থাকে তখন এই সব লোকেরা সেই জিনিসপত্র কিনে তাদের গোডাউন আড়ত বোঝাই করে রাখে, পরে বেশি দামে বিক্রি করে। তখন অসহায় হয়ে পড়ে আমাদের মতো গরিব মানুষেরা, তখন আমরা কিছু কিনে খেতে পারি না। এই অসহায় মানুষরা যখন আলু পেঁয়াজ কিনতে যায়, যে দেখে 20 টাকার মাল 100 টাকা হয়ে গেছে, তারা তো সেই দাম দিয়ে পেঁয়াজ কিনতে পারে না। তারা কি করে? 1 কেজির জায়গায় 1 পোয়া কিনে। 1 কেজি আলু কিনতে যে তারা তখন 1 পোয়া কিনে। এমনকি 1 কেজি চালের জায়গায়ও আধা কেজি চাল কিনে। এতে কি গরিব মানুষের পেট ভরে? আর কখন দ্রব্যমূল্য বাড়ে জানেন? এই সব কালপ্রিতদের জন্য। প্রিয় দর্শক, আমি কি বলবো, কথায় কথায় অনেক কিছু বেরিয়ে আসছে। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসলো। আপনারা দর্শক, আপনারা কোথাও যাবেন না, আপনারা থাকুন, আপনারা জানতে পারবেন কিভাবে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসলো। এই যে মাসুদ দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে কি সহজ সরল না? লুঙ্গি আর শার্ট পরেছে, তার ভিতরে লোভ কাজ করে, তাই হয়তোবা তার সাথে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিল। আমরা একে একে সব ঘটনা জানতে পারলাম, সবই ঠিক আছে, কিন্তু মহারানী, আপনি তো চাপাবাজ মহারানী, সবাই জানেই, এখন সবাই জেনেও গিয়েছে। আপনি কেন এই খারাপ পেশাটা বেছে নিলেন? আপনাকে বলতেই হবে, বলতেই হবে এবং বলতেই হবে। দর্শক কিন্তু জানতে চায়। আমার দুঃখের কথা কেউ কোনোদিন আগে শোনেনি, আর এখন শুনে কি করবে? তারপরেও বলছি, আমার স্বামী একটা কারখানায় কাজ করত। যখন সেই দুনিয়া ছেড়ে চলে গেল, আমার 2টো বাচ্চা নিয়ে আমি খুব অসহায় হয়ে পড়ি। বিপদের সময় বন্ধুও কাছে আসে না, সুসময় কিন্তু অনেক বন্ধু পাওয়া যায়। আমি এই বাচ্চা 2টো নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আত্মীয় স্বজনের বাসায় গেছি, আমার স্বামীর বন্ধু বান্ধবের বাসায় গেছি, সবাই আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিছে। আমি তখন এই বাচ্চা 2টো নিয়ে কি করতাম বলুন তো? আমি আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি দাঁড়ে দাঁড়ে কাজের সন্ধানে গেছি। এমন একটা কাজের জায়গা আমি পাইনি যেখানে শুধু আমাকে না, আমার দেহটাকে চেয়েছে। কিন্তু আমি তো খারাপ হতে চাইনি, আমি তো খারাপ টাকায় আমার বাচ্চাদের পেট ভরাতে চাইনি।
আমি কাজ খুঁজেছিলাম, কাজ। কিন্তু এই মালিকরা এত খারাপ যে এরা কাজ তো দেবে দূরের কথা, আগে বলে আমার কাছে আসো। এটা কি সম্ভব বলেন? প্রতিটা দিন ছিল আমার জন্য এক একটা যুদ্ধ। এইখানে আমার চাকরিটা হইল না, তাহলে কি কোথাও আমার চাকরি হবে না? কি যে করি। আপনি কিন্তু অনেক সুন্দর, আপনি আপনার কাজের যোগ্যতা ছাড়াই টিকে যাবেন। আমি আমার যোগ্যতায় টিকতে চাই, কারো করুণায় নয়। আসলে এই সমাজটা নারীর জন্য সহজ নয়, বিশেষ করে যে এই নারীদের মাথার উপর ছায়া থাকে না। আমি তো বাইরে থেকে অনেক শক্ত, কিন্তু ভেতরে ভেতরে আমি অনেক ভাঙা, আমি ক্লান্ত। সত্যি সত্যি আমি বড় ক্লান্ত, আমি ক্লান্ত। তুমি তুমি আমাকে শক্তি যোগাও। তোমার অনুপ্রেরণায় আমি যেন নতুন করে বাঁচতে পারি, সৎভাবে বাচ্চাদের নিয়ে চলতে পারি, আমাকে যেন কারো কাছে মাথা নত করতে না হয়। মনে হচ্ছে না এই সমাজ আমাকে তা করতে দেবে। তারপরেও আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার আদর্শেই আমি আমার জীবনটা পার করে দিতে চাই। আমাকে সৎভাবেই বাঁচতে হবে। এতে যদি একটু কৌশল অবলম্বন করতে হয় তাও করব। তুমি খালি আমাকে একটু দোয়া করো উপর থেকে। আরে বাবার কি রে, পাগল হয়ে গেছে কোনো? আত্মা আত্মা রাখ। কিরে আরগুলা কই? তোমরা দুইটা খা। মুখলেসরা কই? ও মুখলেস আমাকে বলছে আজকে আইতে আইতো না, এত শাশুড়ি আইছে, শালি আইছে, এতগুলো বলে আজকে পিকনিক করবো, এলা আইতো না। তাহলে তোমরা দুইজনে এত বড় বিল্ডিং এর শাটার খুলবা কিভাবে, আর লাগাবা কিভাবে? কি আনছান কথা বলছেন? আমরা দুইজন আছি না, দুইজনে সব কাজ করব, আপনি টেনশন নিয়ে না তো, খালি কথা বলেন। হাইবো হাইবো, বেশি কথা বলো তোমরা, কথা কম কাজ বেশি। রে এটা দিয়ে টানা দিতে এবারে বুঝছি, আমি এটা উপরে যাই টানা দিয়ে দিব। হ্যাঁ আমার বুড়া তুমি বেশি কথা বলে। আচ্ছা তোর বাদ দে আর কি। সুন্দরী, খালি কাজ করলে হইব? হ্যাঁ, আমার আন্ডারে কাজ করবা, মাঝে মধ্যে আমার দিকে একটু খেয়াল দিতে হবে না? বোঝো নাই? শোনেন, আমি এখানে কাজ করতে এসেছি, এই কাজ করলে আমার পেটে ভাত যাইব, আপনার দিকে খেয়াল দিব মানে? আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবা না কেন? এই যে কত সুন্দর হাত, এই হাত তো শুধু কাজ করার জন্য না, খালি ইট ভাঙার জন্য না, এই হাত দিয়ে আদর করা যায়, আরো কত কাজ করা যায়। দেখছো তুমি কেমন হাতের মধ্যে হাত দিছে, মাথার মধ্যে মার দিস। মামুর মুঠা আজকে কি করে দেখি। এই কাজ করে পাথর ভেঙে তুমি কত টাকা পাবা? হ্যাঁ,
একটু সময় দাও, একটু আদর করো। তুমি অনেক টাকা কামাবা, খালি টাকায় টাকা টাকায় টাকা। টাকাই টাকা না? কামের কাম করছি রে বাড়া, একদম থতমাল নিচে সব কোনারা মারছে হাফায়। শয়তানের বাচ্চা, নারীদের কি মনে করস তোরা? হ্যাঁ, এই রিনা যদি চিন্তা করত রূপ যৌবন দিয়া গাড়ি বাড়ি টাকা পয়সা কামাবে, তাহলে আমার টাকা পয়সার অভাব হতো না। আমি আজকে এখানে বৈশা খোয়া ভাঙতাম না। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার হাত ধরস তুই? হ্যাঁ, তোর যে হাতুড়ি দিয়া বাড়ি দিয়া মাথা ফাটাই ফেলে নেই, এই তো বেশি। কামটা করলি কি তুই? আমার গায়ে হাত দিছস, আজ থেকে তোর এখানে কাজ বন্ধ। তোদের মতো কুত্তার বাচ্চারা তো এই ক্ষমতাই দেখাইতে পারস। এইসব অসহায় নারীদেরকে বলতে পারস যে কাজ নাই, কাজ বন্ধ। তোদের কুমতলব যখন হাসিল হয় না, তোরা তখন এই ক্ষমতা দেখাস, তাই না? বললাম না তোর এখানে কাজ। এই আল্লাহর দুনিয়ায় কোনো না কোনো জায়গায় আমার কাজ হবে। যেখানে কাজ হইবে সেইখানে যা, আমিও দেখবো কেডায় তোরে কাজে নেয়। তোর কাজের গুল্লি মারি আমি, কাজের অভাব হইবে আমার? তুই তাকে মানুষ কথা না বাচ্চা। আফা, আপনি তো উচিত কাম করছেন। এটা একটা ইন্দোরের বাচ্চা, মাদার চান, একটা যাত্রার লাগে মানে উল্টা সিধা কথা বলে। হ্যাঁ, আর আড্ডা মারছেন কেন? আপনি দি থুতার মধ্যে মারলেন নাকি? আপা লাঠি নিয়ে আসলাম কিসের জন্য? আর একটু সময় তুই থাকতো মাহবুবটা মাথা ফাটে দিতাম। লুচ্ছা বেটা, আমি দেখেছেন কি পরিমাণ বাস দিয়েছি, আর একটা যদি বাজে কথা বলতো মাথা একদম ফেটে দিতাম। লুচ্ছা কোনাকার। এই মাথা ছানারই এখানে যে মাইয়া ওলা আছে তাদের দিকে খালি কোন নজর দেয়। আপা কি বলবো, মাঝে মধ্যে মনে হয় এই লুচ্ছা বেটার একটা বিচার করি, প্রতিবাদ করি। তখন সে আমাদেরকে বলে বেশি সৎগিরি দেখাস না বে, বেশি সৎগিরি দেখলে না খেয়ে মরতে হবে, এনে কাজ করতে পারবি না। তখন আমরা টেনশন করি, আমরা গরিব মানুষ, প্রতি কাজ করব এই ভয়ে মুখ বন্ধ করে কাজ করি নাকি? না, আর আমরা মুখ বন্ধ করে কাজ করুম না। আজ থেকে তোরা এখানে কাজ করবি না, আমাদের কাজের অভাব হবে না। আমরা তিনজন একসাথে কাজ করুম, তোরা দুজন থাকবি আমার সাথে কাজে। কিরে, তোরা অবাক হয়ে গেলি কেন? হ্যাঁ, নে হাত পাত, 3 হাত 1 কর। কি, এখন থেকে আমরা যা করব সব তিনজনে একসাথে করব। ইয়েছ। আজ তুমি কোথায়, কত দূরে, কিন্তু তুমি তো আছো আমার মনে। আমি ভেঙে পড়িনি, বরং নিজেকে গড়তে চাই একটু ভিন্ন রূপে। আমি বুঝে গেছি এই সমাজে ভালো হয়ে টিকে থাকা যাবে না, তাই আমি চাপা শুরু করেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি সৎভাবে বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। তবু তো আমার সন্তানেরা তাও তো মানুষের মতো মানুষ হচ্ছে। সুমন, এই আফার কথাই যে আমরা এখানে নামছি, কিন্তু মক্কেল তো খুঁজি ভাই না। টেনশন নিয়েন না তো, শুনেছেন না বলেছে ঢাকা শহরে টাকা ওরে, সেই টাকা ধরার জন্য তো আমরা নেমেছি গো। ঢাকা শহরে কেন ওরে? কি রে সুমন, টাকা বলে বাতাসে ওরে কই? ঢাকা শহরের বাতাসে তো টাকা ওরে না, খালি ধুলা ওরে। মামুর বেটা আসলে দেখি কম বোঝে গো, টাকা কি এভাবে উঠবে নাকি? তাহলে কেমনে? আমরা যখন মক্কেল মামুর বেটাকে ধরবো না, তখন তার কাছ থেকে টাকা আসবে, সেই টাকায় তো আমরা পকেটে ঢোকাবো। ও, মক্কেলের টাকা বাতাসে ওরে কেন? তার মানে মক্কেলের টাকা বাতাসে উঠবো, এই টাকা আমরা খাবাই খাবাই ধরবো কেন? আচ্ছা, ভালো কথা। তুই মক্কেল কোনায়? মক্কেলই তো পাই না। মক্কেল তো এনা পাবো না, খুঁজে দেখি সামনে হয়তো পাবো। আচ্ছা, তাহলে সামনে আগাই চল। চলেন তো। আর অনেক উকিলের কাছে গেলাম, যে উকিলের কাছে যাই যারই দেখাই খালি এই দলিলে নাকি ঝামেলা আছে। ভালো উকিল পাইলে কাজটা যেন হয়ে যায়।
পাই গেছি মক্কেল পাই গেছি। তোর মনে হয় টাকা জমিলি জামালা আরে বুঝছো নি মাসুদ? তাইলে এক কাম করে শোন, তোর নাম কেন উল্টা পাল্টা কই পেলি আমি জানি না। আগে তো বলেছি নাম হচ্ছে সুমন, এখন নাম নিয়ে বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে মামুর ওটাকে যেভাবে হোক লাইনে নিয়ে আসতে হবে। আমাকে পজিশনে দিব। বলো মি বউ তুমি একটু দোয়া করো, ভালো যেন একটা উকিল ভাই কাজটা যেন হয়ে যায়। অনেক উকিল আপন ভবনের নিচতলায় অনেক বড় মাপের উকিল আছে। এই ভাই ভাই শুনেন শুনেন, কাম না কাম আছে, আমরা যান। কি কইলো? আপন ভবনের নিচতলায় বড় উকিল আছে? তাহলে তো এখনই যাইতো, তাড়াতাড়ি যাই, আমার কাজটা হয়ে যাবো। আসলে ব্যাপারটা হয়েছে কি, আঙ্গা দুজনের একটাই কাম আছিল, কে ফোনে কোন বিষয় লই কথা বলে, কোন সাবজেক্ট লই কথা বলে, আমরা সেখান থেকে একটা ইস্যু বার করিয়ে দিই। আর সেই সূত্র ধরে মক্কেলের কাছে যাইতাম কো। এখন আমি সমাজের চোখে চিটার, বাটপার, একটা চাপাবাজ রানী। খামাখা মানুষ বাটপারি করে, চাপাবাজি করে। বলেন, আইন আমাকে যা শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। তবে আমি যতটুকু যা পেয়েছি সব মিথ্যার রাজ্য থেকে পেয়েছি। ভিতরে ভিতরে আমি শূন্য, আমি ফাঁপা, আমি চাপা কান্না দিয়ে জীবনকে আটকে রেখেছিলাম। চাপা কান্না দিয়ে জীবন গড়েছি, আর হুটহাট করেছি, সব দেখিয়েছি মানুষকে যে আমার মনে কোনো কষ্ট নাই, আমি যা বলবো তাই, আমি চাপাবাজ রানী। কিন্তু কি বলবো, এই শহরের আলোর চেয়ে আমার জীবনের অন্ধকারই ছিল বেশি। একটা কথা বলতে পারবেন, একটা নারী কোথায় নিরাপদ? সমাজে না সংসারে? কোথাও না। যেই নারীর স্বামী থাকে না সে কোথাও নিরাপদ না। একটা মেয়ের জীবনে স্বামী না থাকলে বাচ্চা নিয়ে তার যে কি কষ্ট করে সংসার চালাতে হয়, যেই মেয়ে এই পরিস্থিতিতে পড়েছে সেই বোঝে। যেমন আমি বুঝেছিলাম। স্বামী হারানো যন্ত্রণা, আর আমি আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই মুখোশটা আমি পড়েছিলাম। আজ আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর চাপাবাজি করব না, আমি সৎ পথে চলবো, দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো। আপনি যা বলছেন সবই ঠিক আছে, কিন্তু আপনি কি সবার সবকিছু বুঝিয়ে দিবেন? যাদের কাছ থেকে আপনি জালিয়াতি করেছেন, যাদের কাছ থেকে আপনি টাকা লুট করেছেন, সবাইকে সবকিছু বুঝিয়ে দিবেন কিনা বলেন? হ্যাঁ, সবার পাওনা আমি ফিরিয়ে দেব, সঙ্গে ফিরিয়ে দিব নতুন এক রিনাকে, যে সত্যি কাজ করবে, সৎ কাজ করবে, কাউকে ঠকাবে না। এরকম সব কজন নারীর হইতো, আরে কইতে লাগবেন নি কোনো আইটেম ন। ম্যাডাম, আমি বলতে চাই আপনি এবার সত্যিকার ইতিহাস শুরু করেন গো। এখন থেকে নতুন ইতিহাস সৃষ্টি করেন। এবার আমি একটা ট্রাস্ট গড়ব, যেখানে অসহায় নারীরা স্থান পাবে, নিজের পায়ে দাঁড়াবে, চাপা নয়, চেতনা আর শক্তি নিয়ে। দর্শক, আজকে আমরা অনেক কিছু জানলাম। একজন মানুষ কখনোই জেনে বুঝে খারাপ পথ বেছে নেয় না। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে যেটার কারণে তিনি খারাপ পথটা বেছে নেয়। তবে আপনারা সবসময় চোখ কান খোলা রাখবেন, দেখবেন, জানবেন, বুঝবেন, কারণ এখনো কিছু খারাপ মানুষ পৃথিবীতে আছে যারা এখনো জালিয়াতি করছে, এখনো চুরি বাটপারি করছে, এখনো ছিনতাই করছে, এখনো আছে অনেক মানুষ যেই মানুষগুলো খারাপ, শুরু থেকেই খারাপ। এমন ঘটনা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চোখ কান খোলা রাখবেন, যখন যেখানে তখন সেখানে। আবার কোনো এক বট গাছের নিচে যে কোনো জায়গায় আপনাদের সামনে চলে আসবো লাইভে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।